তাই লাস্ট ক্লাস আমরা স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের মহাকর্ষ অধ্যায়টা করেছিলাম এবং তার আজকে 20 মার্কসের একটা পরীক্ষা হয়েছে। আজকে আমরা স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের দ্বিতীয় পার্ট যেটা আছে এবং আজকে শেষ করব সেই পার্টটা, একটু সময় বেশি লাগলে পরেও। এটা হচ্ছে স্থির তড়িৎ। টেক্সট বইটা রিডিং পড়ানো হয়ে গেছে তোমাদের, আশা করছি বাড়িতে আরো একবার টেক্সট বইটা রিডিং পড়বে। পর্ষদ বা আমাদের সরকার প্রদত্ত যে বইটা আছে সেটা অবশ্যই একবার করে পড়ো, সেই বইটার রিডিং দেওয়াটা অবশ্যই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখন স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলে স্থির তড়িৎ যদি পড়তে চাই, তো প্রথম দিকে পড়ার সময় আমাদেরকে তড়িৎ সম্বন্ধে ধারণা নিতে হবে। এখন তড়িৎ সম্বন্ধে ধারণা পাওয়ার আগে যদি আমরা কতগুলো উদাহরণ সম্বন্ধে দেখি, যেমন আমরা যদি শীতকালে দেখি তাহলে এরকম করে পেন বা চিরুনি নিয়ে যদি মাথাটাকে এরকম করে ঘষি, মানে চুলের সঙ্গে, আমার চুল কম আছে সেটা বাদ দাও, ঠিক আছে, দিয়ে আমি যদি কাগজের টুকরোর কাছে নিয়ে যাই, দেখবো কাগজের টুকরোকে সে আকর্ষণ করতে পারছে। সেম ঘটনা আমরা কতগুলো যদি দেখতে পাই, দেখবে যখন শীতকালে আমরা সোয়েটার পরে থাকি, সোয়েটারটা খুলতে যাই তখন দেখবো আমি আমাদের চুলগুলো খাড়া খাড়া হয়ে যাচ্ছে। যদি আমাদের আগেকার কালের পুরনো এলইডি টিভি নয়, পুরনো টিভি থাকতো আগেকার কালের পিকচার টিউব, বড় টিভি গুলো, সেখানে যদি হাত নিয়ে যেতাম তাহলে হাতের লোমগুলো খাড়া খাড়া অনেক সময় হয়ে যেত। এই যে দৈনন্দিন ঘটনা, এই দৈনন্দিন ঘটনাতে আমরা দেখতে পাচ্ছি যে কিছু একটা হচ্ছে যার ফলে কোনো একটা বস্তু অপর একটা বস্তুকে আকর্ষণ করতে পারছে। যেমন আমি টিভির কাছে হাত নিয়ে গেলে আমার লোমগুলোকে সে আকর্ষণ করে নিচ্ছে। যেমন আমরা যখন চিরুনি দিয়ে মাথা আঁচড়াচ্ছি এবং সেইটাকে আমি কাগজের কাছে নিয়ে যাচ্ছি, টুকরো করা হালকা কাগজ, তাকে আকর্ষণ করতে পারছে। তাহলে এই সমস্ত ঘটনার যখন দেখা গেল তখন বিভিন্ন সময়ে বিভিন্ন জন এটার কারণ ব্যাখ্যা করতে চাইলেন। খ্রিস্টপূর্ব 600 খ্রিস্টপূর্বাব্দে থ্যালেস বলে একজন বিজ্ঞানী ছিলেন, বিজ্ঞানী বলবো না, দার্শনিক। তিনি এরকমই ঘটনা দেখেছিলেন, পাইন গাছ থেকে পাওয়া এক প্রকারের আঠা থাকে, তাকে বলা হয় কি অ্যাম্বার। অ্যাম্বার থেকে তিনি দেখলেন যে অ্যাম্বারকে যদি পশমের সাথে ঘষা হয় তাহলে সে অন্য বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা পাচ্ছে। এই যে অ্যাম্বার, সোলেমানি পাথর অনেক সময় বলা হয় তাকে আরবিক ভাষায় অ্যাম্বার, অ্যাম্বারের অ্যাকচুয়াল গ্রিক ভাষায় নাম হচ্ছে ইলেকট্রন। আমি ভাষা বানানটা হয়তো ভুল লিখলাম, বাট ইলেকট্রন এইভাবে লেখা হয়। এটা কোন ভাষায়? এটাকে বলা হলো গ্রিক ভাষায়, এবং এখান থেকেই এসছে ইলেকট্রিসিটি কথাটা, যে এখান থেকে ধারণা করা হলো যে বিদ্যুৎ কথাটা এখান থেকে ইউজ করা হয়েছিল। এই অ্যাম্বার নামক পদার্থটিকে যদি আমরা ঘষি পশমের সাথে তাহলে দেখবো সে অন্য একটা বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা পাচ্ছে। তাহলে এই যে কোনো একটা বস্তু অপর একটা বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা পাচ্ছে, তার বিহাইন্ডে কি আছে, পেছনে কি আছে? না, তো তার পেছনে আছে সিম্পল একটা জিনিস, সেটাকে বলবো স্থির তড়িৎ। এখন আমরা অ্যাম্বারকে পশমের সাথে ঘষছি, তার মানে এখানে আমাদের একটা ঘটনা কাজে লাগছে, সেটাকে বলছি ঘর্ষণ। এবার এই ঘর্ষণের ফলে যেহেতু তড়িৎ উৎপন্ন হচ্ছে, তাই এটাকে আমরা অনেক সময় বলি ঘর্ষণজাত তড়িৎ। আমি একটু আগে এটা নিয়ে বলছিলাম। ঘর্ষণজাত তড়িৎ কি? আমি এরকম করে ঘষছি, এনিথিং ঘষছি দিয়ে তার ফলে তাকে আমি তড়িৎ উৎপন্ন করতে পারছি, সেই জন্য এটাকে কি বলবো? ঘর্ষণজাত তড়িৎ। জাত মানে তৈরি হওয়া, ঘর্ষণ থেকে তৈরি হচ্ছে তড়িৎ। শুধু অ্যাম্বারই নয়, এরকম বহু পদার্থ আছে যাদেরকে একে অপরের সাথে ঘষলে পরে পাওয়া যাচ্ছে কি? তড়িৎ। এখন এই যে ঘর্ষণজাত তড়িৎ উৎপন্ন হচ্ছে, এই তড়িৎটা উৎপত্তি স্থলেই সীমাবদ্ধ থাকে, উৎপত্তি স্থলেই সীমাবদ্ধ থাকে, অন্য কোথাও চলে যায় না। কেন? না, তো আমরা এখানে যে সমস্ত পদার্থ ব্যবহার করি, কি কি পদার্থ ব্যবহার করি? যেমন ধরো কাঠ, পশম, অ্যাম্বার, চিরুনি, এই সমস্ত পদার্থের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা সব কুপরিবাহী পদার্থ দ্বারা তৈরি। নিশ্চয়ই 7-এ পড়েছো পরিবাহী আর কুপরিবাহী। এগুলো যেহেতু কুপরিবাহী পদার্থ, কুপরিবাহী পদার্থের কোনো একটা স্থানে যদি তড়িৎ উৎপন্ন হয়, সেটা এই স্থান থেকে এই স্থানে আর আসতে পারবে না। তাহলে এটা উৎপত্তি স্থলেই সীমাবদ্ধ আছে। এই রকম তড়িৎকে আমরা বলি কি? স্থির তড়িৎ। তাহলে যে তড়িৎ উৎপত্তি স্থলেই সীমাবদ্ধ থাকে তাকে কি বলবো? স্থির তড়িৎ। তাহলে যে তড়িৎ, সিম্পল কথাই স্যার, উৎপত্তি স্থলেই সীমাবদ্ধ থাকে তাকে আমরা বলবো কি? স্থির তড়িৎ। আর যে তড়িৎ উৎপত্তি স্থলে সীমাবদ্ধ না থেকে
এক স্থান থেকে অন্য স্থান চলে যায় তাকে বলা হয় চলতড়িৎ। যেমন আমরা যদি এখানে প্লাগ সিস্টেম দিয়ে একটা প্লাগ দিই এবং দূরে কোনো এক জায়গায় লাইট জ্বালাতে চাই, তাহলে তড়িৎ এখান থেকে ওখানে চলে গেল, ঠিক বলছি তো? তাই এটা তো চলছে, তড়িৎটা চলে গেল, তাই এই রকম তড়িৎকে বলবো আমরা চলতড়িৎ। তাই তড়িৎকে মাথায় রাখবে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্থির তড়িৎ আর একটা হচ্ছে চলতড়িৎ। তাহলে চলতড়িৎ উৎপত্তি স্থল থেকে অন্য জায়গায় চলে যাবে, whereas স্থির তড়িৎ নিজের স্থান ছেড়ে অন্য জায়গায় যাবে না, যেখানে সেখানেই থাকবে। তোমরা তোমাদের টেক্সট বই পড়েছো, টেক্সট বইয়ে যা আছে মোটামুটি তার একটু ইলাবোরেট ভার্সনই আমাদের স্টাডি ম্যাটেরিয়ালে দেওয়া আছে, সেজন্য স্টাডি ম্যাটেরিয়ালটাকে আমরা একটু ফলো করব। ওকে, এখন তাহলে আমরা দেখলাম যে দুটো পদার্থকে ঘষলে কি পাওয়া যাচ্ছে? তড়িৎ। কেন তড়িৎ পাওয়া যাচ্ছে, এটা আমার প্রশ্ন। আমি যখন এই পশম দিয়ে বা চিরুনি দিয়ে বা এই কিছু একটা দিয়ে চুলকে ঘষছি, এবার আমি যখন কাগজের কাছে নিয়ে যাচ্ছি সে আকর্ষণ করতে পারছে, তাহলে ঘষলে পরে এমন কি হলো যে তারা তড়িৎ বা তারা আকর্ষণ করতে পারলো? 7-এ পড়েছি যে একটা পরমাণু তিনটি জিনিস দিয়ে তৈরি হয়, কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এখন এই চিরুনি বা এই প্লাস্টিক এগুলোর মধ্যে ধরে নিচ্ছি আমি কিছু একটা পদার্থ আছে, আমি ধরে নিই এটা কার্বন দিয়ে তৈরি। এবার কার্বনের ক্ষেত্রে কি হয়, তোমার বাইরের কক্ষে ইলেকট্রন থাকে আর ভেতরে কি থাকে? নিউক্লিয়াস। ধরো আমি কথার মানে বলছি যে এ একটা বস্তু, কোন একটা বস্তু, যে কোনো একটা বস্তু, আমি যদি তার একটা পরমাণুর কথা ভাবি, তাহলে একটা পরমাণু কেমন হতে পারে স্যার? এই হচ্ছে তার একটা পরমাণু, ধরো এখানে দুটো ইলেকট্রন আছে, আর এটা কি স্যার? এটা হচ্ছে নিউক্লিয়াস, এন দিয়ে লিখলাম। আর আমি বলছি বি আর একটা বস্তুর পরমাণু, বি আরো একটা বস্তুর পরমাণু, বি আর একটা বস্তুর পরমাণু যার বাইরের কক্ষে আছে ধরো 4টে ইলেকট্রন আর ভেতরে আছে একটা নিউক্লিয়াস। এই দুটো বস্তু লাইক দিস, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। এবার এরকম পরমাণু এখানে কত আছে? কোটি কোটি সংখ্যক আছে। এরকম পরমাণু এখানে কতগুলো আছে? কোটি কোটি সংখ্যক আছে স্যার। এবার এদেরকে যদি এরকম করে ঘষা হয়, তাহলে পরে কি হয় যে এখান থেকে হয় ইলেকট্রন এখানে চলে আসে, না হয় এখান থেকে ইলেকট্রন এখানে চলে আসে, কিছু একটা হয়। হয় কোনো একজন ইলেকট্রন দেবে আর একজন ইলেকট্রন নেবে, তাহলে এ যদি ইলেকট্রন দেয় তাহলে এ নেবে, আবার এ যদি ইলেকট্রন দেয় তাহলে এ নেবে। কখনো এরকম হবে না এও দিচ্ছে এও দিচ্ছে, ওরকম হবে না। একজন ইলেকট্রন ছাড়বে, একজন ইলেকট্রন নেবে। যদি দুজন ইলেকট্রন আদান প্রদান করে দেয় তাহলে সেক্ষেত্রে কি ঘর্ষণের ফলে তড়িৎ উৎপন্ন হবে? সমান হয়ে গেল, তাহলে তো আমরা তড়িৎ পাবো না। তাহলে সব পদার্থকে যে সব পদার্থ দিয়ে ঘষলেই তড়িৎ পাবো এরকম কোনো মানে নাই, ঠিক তো? যেমন আমি যদি দুটি একই রকম পদার্থ নিই, আমরা কি বলছিলাম অ্যাম্বার যেটা পাইন গাছের আঠা, সেই পাইন গাছের আঠাকে কার সঙ্গে ঘষছিলাম আমরা? রেশম। আমি রেশমের সাথে না ঘষে আমি একটা অ্যাম্বারকে আর একটা অ্যাম্বারের সাথে ঘষছি, তাহলে কি হবে? এই এটাও অ্যাম্বার এটাও অ্যাম্বার, তাহলে এও যদি ইলেকট্রন নিতে চায় ওই অ্যাম্বারটাও কি করবে? ইলেকট্রন নিতে চাইবে, তাহলে কেউ কাউকে আর ইলেকট্রন দেবে? দেবে না। তাই লজিক্যালি কেউ কাউকেই তো ইলেকট্রন দিতে যাবে না, তাহলে দুটো একই রকম পদার্থ হলে পরে তাদের ঘর্ষণে কোনোদিনও তড়িৎ উৎপন্ন হবেই না। আমি কি বুঝতে পারলাম? তাহলে যদি দুটো আলাদা পদার্থ হয় তখন কি হবে? একজন ইলেকট্রন দিতে পারবে আর একজন ইলেকট্রন নিতে পারবে। কখনো এরকম হয় না ও ইলেকট্রন দিচ্ছে আমিও ইলেকট্রন দিয়ে দিচ্ছি, চলো তাহলে এও একে ইলেকট্রন দিচ্ছে এও একে ইলেকট্রন দিচ্ছে, তাহলে আলটিমেটলি লাভ কি হলো? কিছুই লাভ হলো না। এও দুটো ইলেকট্রন দিয়ে দিল, এও দুটো ইলেকট্রন দিয়ে দিল, যাও। সো এরকম হয় না। লাইক দিওয়ালিতে কি করে যে সবাইকে আমরা কি মিষ্টি দিই, বা পুজোর সময় ভাব আমাদের বাঙালিতে পুজোর সময় কি হয়? জামা কাপড় আদান প্রদান হয়, তাই না? আমাদের দিদি ভাই বা কাজিনসদের মধ্যে, যেমন আমার মাসির আমাকে কি দিল, আমি মাসির ছেলে মেয়েকে কি দেবো, এরকম টাইপের হয়তো আদান প্রদান। এবার ও 500 টাকা দিয়েছে, তুই নিশ্চয় 550 টাকার বেশি আর যাবি না, বরং 50 টাকা কম দাও, তাও ভালো, বেশি যাবে না। মানে খারাপ লাগবে, বাট কথাটা এরকমই যে ও যা দিয়েছে রেসপেক্টে আমি ততটাই দেবো। এমন নয় যে আমার মাসি আমাকে 500 টাকা দিয়েছে আমি 50,000 টাকা জমা দিয়ে দিলাম, এরকম তো হবে না কোনদিন, না? এবার তোমার যদি টাকা থাকে সেটা আলাদা কথা, তুমি 50,000 কেন 5 লাখ টাকা দাও। মাসি এলো, এ কি করছিলে, 5 লাখ টাকা নিয়ে বাড়ি যা, ওরকম তো করা তাহলে হয় না। তাহলে এই জন্য দুটো আলাদা দরকার, তবে তো ডিফারেন্স করতে পারবো।
তাহলে ঘর্ষণের ফলে কি উৎপন্ন হয় এটুকু বুঝতে পারলাম আমরা, তড়িৎ উৎপন্ন হচ্ছে। অবভিয়াসলি স্যার তড়িৎ উৎপন্ন হচ্ছে। এখন এই তড়িৎ উৎপন্ন হওয়ার ফলে আমরা দেখছি কেউ একজন কিছু একটা নেবে, কেউ একজন দেবে। এবার নেওয়া দেওয়াটা কি হবে? তো সর্বশেষ কক্ষে বা বাইরের কক্ষে কে থাকে? ইলেকট্রন। আর নিউক্লিয়াসের ভিতরে কি থাকে স্যার? প্রোটন আর নিউট্রন। এইটুকু তোমরা জানো যে একটা পরমাণুর এই ভেতরের অংশ, এটাকে কি বলছি আমরা? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে থাকে দুজন ব্যক্তি, কে? একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। এই প্রোটন আর নিউট্রন থাকে। এবার নিউক্লিয়াসের মধ্যে এই প্রোটন নিউট্রনকে বের করে আনা সাংঘাতিক ব্যাপার, বার হবেই না ওরা। কেন? কারণ নিউক্লিয়াস হচ্ছে পরমাণুর সব থেকে সুস্থিত জায়গা, স্টেবল জায়গা। এবার যে কোনো একটা সুস্থিত জায়গা থেকে কাউকে বের করে আনা যাবে? কোনোদিনই সম্ভব নয়। তো কোনো একটা সুস্থিত জায়গা থেকে যখন কাউকে বের করে আনা যাবে না, তাহলে প্রোটন আর নিউট্রনকে বের করে আনা সম্ভব নয়। সেই জন্য একটা কথা মাথায় রাখবো, দুটো পদার্থকে ঘষলে কোনোদিনও প্রোটন নিউট্রন যাতায়াত করতে পারবে না। কেন? তারা নিউক্লিয়াসের ভিতরে ঢুকে আছে বলে। তাহলে একটা প্রাণী বেঁচে থাকলো, সেটার নাম কি? ইলেকট্রন। তাহলে এখানে শুধুমাত্র ইলেকট্রনই হচ্ছে এমন এক ব্যক্তি আছে বা এই প্রাণী আছে যে এদিক থেকে ওদিকে যেতে পারবে। সেই জন্য আমরা কি বলছি যে ঘর্ষণের ফলে ইলেকট্রনের আদান প্রদান হয়। ঘর্ষণের ফলে ইলেকট্রনের আদান প্রদান হয়, এবং এই ইলেকট্রনের আদান প্রদান হওয়ার ফলেই কিন্তু কোনো একটা বস্তুর মধ্যে ইলেকট্রন বেড়ে যায়, ইলেকট্রন কমে যায়। আমি কি বলতে পারলাম ব্যাপারটা? এখন যদি ইলেকট্রন নিয়ে একটু আলোচনা করি, তাহলে ইলেকট্রনের ভর কত হয়? না, তো ইলেকট্রনের ভর হয় 9.1 ইন্টু 10⁻³ কেজি। আর ইলেকট্রনের আধান কত হয়? না, তো ইলেকট্রনের আধান হচ্ছে -1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। কোনটা? 31। ঠিক আছে। এখন তাহলে ইলেকট্রনের আধানের প্রকৃতি কি রূপ? ঋণাত্মক। হ্যাঁ না বলো স্যার, ঋণাত্মক কি আছে? দেখুন আপনি মাইনাস লিখেছেন, তাহলে ইলেকট্রনের আধানের প্রকৃতি হচ্ছে ঋণাত্মক। তার মানে যদি কথার মানে বোঝো ভালো করে, যদি এখান থেকে একটা ইলেকট্রন এখানে যায়, একটা ইলেকট্রন, তাহলে এ নিশ্চয় একটা মাইনাস হবে। হ্যাঁ না বলো? আর এ যদি একটা ইলেকট্রন এখানে পাঠিয়ে দেয়, তাহলে এ একটা কি হবে? প্লাস হবে। তার মানে যে বস্তুতে ইলেকট্রন স্থানান্তরিত হচ্ছে সেটা হবে ঋণাত্মক। হ্যাঁ না বলো? আর যেখান থেকে ইলেকট্রন যাচ্ছে সেটা হবে ধনাত্মক। তাহলে কথা মানে বলতে পারবো যে বস্তুতে ইলেকট্রন যায় সেটা হবে আমার ঋণাত্মক, আর যে বস্তু থেকে ইলেকট্রন যায় সেটা কি হবে তাহলে? ধনাত্মক। এবার যে বস্তু থেকে ইলেকট্রন গেল সেটা হলো ধনাত্মক, এটার নাম দেই আমরা ক্যাটায়ন। হ্যাঁ না বলো? আর যেটাতে গেল সেটার মধ্যে ইলেকট্রন বেড়ে গেল, এটাকে কি বলি আমরা? অ্যানায়ন। তাহলে এখান থেকেই ক্যাটায়ন আর অ্যানায়নের সৃষ্টি হয়। আমি কি বোঝাতে পারলাম পুরো জিনিসটা? তাহলে ঘর্ষণের ফলে দেখা যাচ্ছে দুটো বস্তুর মধ্যে ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, এবং এই ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে তাদের মধ্যে এক প্রকারের তড়িৎ সৃষ্টি হচ্ছে। একটাতে কি হচ্ছে? ধনাত্মক, আর একটাতে কি হচ্ছে? ঋণাত্মক। এই হচ্ছে ঘটনা। এখন যে কোনো বস্তুতেই কি আমি যদি ঘষে দিই তাহলেই তড়িৎ উৎপন্ন হবে? না, বিশেষ কতগুলো পদার্থকে যদি আমরা তার সঙ্গে ঘষি তখনই সেখানে কি হবে? তড়িৎ উৎপন্ন হবে। এবং সেটা নিয়ে একটা ছক বিজ্ঞানীরা বানিয়ে রেখেছেন। এই ছকটা আমাদের বইয়েও আছে, আমাদের স্টাডি ম্যাটেরিয়ালেও আছে। দেখবে 12খানা পরপর নাম আছে। কি কি? প্রথমে আছে পশম, পশম মানে উল, তারপর হচ্ছে কাঁচ, তারপর হচ্ছে রেশম। তো আমি 2-3টে লিখছি, যে এখানে আমি লিখলাম তাহলে আমরা এখানে লিখছি পশম, কাঁচ, রেশম, এটা রেশম। আর কি আছে? কাঠ, মানুষের দেহ, ধাতব পদার্থ। কাঠ,
মানব দেহ ধাতু পদার্থ এবনাইট, ধাতু এবনাইট। বিজ্ঞানী সিবেক, নামটা মাথায় রাখবে, বিজ্ঞানী সিবেক কতগুলো পদার্থকে নিয়ে এরকম একটা শ্রেণী তৈরি করার চেষ্টা করেছিলেন। বিজ্ঞানী সিবেক, দীর্ঘ বয়কার ক। তাহলে বিজ্ঞানী সিবেক কতগুলো পদার্থকে নিয়ে এরকম একটা শ্রেণী বানানোর চেষ্টা করলেন, এবং এই শ্রেণীর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে যদি দুটো বস্তুকে ঘষা হয়, যদি দুটো বস্তুকে ঘষা হয়, ওপরে যে বস্তুটা থাকবে সেটা সর্বদা ধনাত্মক হবে, আর নিচে যেটা থাকবে সেটা সর্বদা ঋণাত্মক হবে। একটা উদাহরণ দিচ্ছি, পশম, কাঁচ, রেশম, কাঠ, মানবদেহ, ধাতু, এবনাইট। আমি যদি কাঠের সঙ্গে ধাতুকে ঘষি, শোনো আগে, তাহলে কাঠের সঙ্গে ধাতুকে ঘষলাম, কে ওপরে আছে? কাঠ, তাহলে কাঠ হবে ধনাত্মক আর ধাতু হবে ঋণাত্মক। কি করে বুঝলাম স্যার? সিবেক বলেছে। কি বলেছে? যে ওপরে থাকবে সে কি হবে? ধনাত্মক, যে নিচে থাকবে সে কি হবে? ঋণাত্মক। তার মানে এই শ্রেণী অনুযায়ী পশম সর্বদা ধনাত্মক হবে, হ্যাঁ না না বলো? আর আমার এখানে লেখা অনুযায়ী এবনাইট সর্বদা কি হবে? ঋণাত্মক। আমাদের বই একদম 12তে আছে সেলুলোজ, দেখবে 12 নম্বরে আছে সেলুলোজ। তার মানে পশমের সাথে সেলুলোজ যদি ঘষি, পশমে ধনাত্মক, সেলুলোজে ঋণাত্মক। উল্টো ভাবে ভাবলে মানব দেহের সাথে যদি রেশমকে ঘষা হয়, রেশমে কি হবে? ধনাত্মক, মানব দেহে কি হবে? তার মানে এইটাকে বলবো আমরা তার একটা বিশেষ শ্রেণী, এর নাম দেওয়া হলো তড়িৎ শ্রেণী। কেমন? স্থির তড়িৎ শ্রেণী, স্থির তড়িৎ শ্রেণী। তাহলে স্থির তড়িৎ শ্রেণীর একটা বৈশিষ্ট্য কি স্যার? না তো স্থির তড়িৎ শ্রেণী থেকে আমরা জানতে পারি দুটো বস্তুকে ঘষলে কোন বস্তুতে ধনাত্মক আর কোন বস্তুতে ঋণাত্মক আধান তৈরি হবে, হ্যাঁ না না বলো? দুটো বস্তুকে ঘষলাম, যেটা উপরে আছে সেটা কি হবে স্যার? ধনাত্মক, যেটা নিচে আছে সেটা কি হবে স্যার? ঋণাত্মক। এই যে ধনাত্মক আর ঋণাত্মকের নামটা দিলাম, এই ধনাত্মক ঋণাত্মকের নাম দিয়েছিলেন বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বিভিন্ন পরীক্ষার মাধ্যমে দেখেছিলেন যে ঘর্ষণের ফলে দু রকমের তড়িৎ উৎপন্ন হয়। একটার নাম তিনি দিয়েছিলেন ধনাত্মক, একটার নাম তিনি দিয়েছিলেন ঋণাত্মক। এবং বিভিন্ন পরীক্ষার দ্বারা দেখা যায় যে দুটি একই জাতীয় বস্তু পরস্পরকে, একই আধানযুক্ত বস্তু পরস্পরকে বিকর্ষণ করে, তাই তো পড়লাম নাকি? পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীত আধানযুক্ত বস্তু পরস্পর আকর্ষণ করে। তাহলে একটা প্রশ্ন এখান থেকে আমাদের মাথায় আসতে পারে, খুব ভালো করে শুনবে। তাহলে একই জাতীয় আধান পরস্পরকে কি করছে? বিকর্ষণ। আর বিপরীত আধান পরস্পরকে কি করছে? আকর্ষণ। আমরা ধরো কি হয়েছে, তোমাদের কি সমস্যা? তাহলে আমি কি করলাম? রেশমের সাথে পশমকে ঘষলাম, ভালো করে শুনবে, রেশমের সাথে পশমকে ঘষলাম। আর আমি কি করলাম? কাঠের সাথে ধাতুকে ঘষলাম, দিয়ে আমি কি করলাম? রেশম আর ধাতুকে কাছাকাছি নিয়ে এলাম। বলো তো এদের মধ্যে আকর্ষণ হবে না বিকর্ষণ হবে? চলো মন দিয়ে ভাববে, একজনকে জিজ্ঞেস করবো। কোশ্চেনটা শোনো, আমি রেশমের সাথে পশমকে ঘষলাম, প্লাস দিয়েছি মানে ঘষলাম, আর কাঠের সাথে ধাতুকে ঘষেছি, দিয়ে রেশম আর ধাতুকে কাছাকাছি নিয়ে এসেছি। রিতম, এদের মধ্যে আকর্ষণ হবে না বিকর্ষণ হবে? চুপচাপ করে রিতম যে আছে সে বলবে। প্রশ্নটাকে আমি বোঝাতে পেরেছি? বলো। আকর্ষণ কেন হবে? দেখছি ও বলে আকর্ষণ হবে, তাহলে একবার দেখে নি। রেশমের সাথে পশম, তাহলে আমাকে রেশম নিতে হবে। রেশমের সাথে পশম করলে রেশমে কি হচ্ছে? নেগেটিভ, তাহলে রেশম তো নেগেটিভ স্যার, হ্যাঁ না না বলো?
আর কাঠের সাথে ধাতুকে ঘষলে কাঠ হচ্ছে কি ধাতু, ধাতু হচ্ছে কি নেগেটিভ। কাঠ আর ধাতুতে ধাতু কি হবে? ঠিক তো, ভালো করে দেখো, কাঠের সাথে ধাতুকে ঘষলে ধাতু কি হবে? নেগেটিভ হবে না? দেখো তো, কাঠ পজিটিভ। আর রেশমের সাথে পশমে ঘষলে রেশম তো নেগেটিভই হবে। তাহলে দুটো নেগেটিভ পরস্পরকে কি করবে? আমি উত্তরটা কোথায় আকর্ষণ পেয়েছিলাম, হ্যাঁ বোঝাতে পেরেছি এবার আমি? তাহলে আমাকে যদি কোশ্চেন ঘুরিয়ে পেঁচিয়ে দেয় আমি কি এবার বার করতে পারবো উত্তর? তাহলে এই টাইপের কোশ্চেন কিন্তু মিশনে বা নিবেদিতা এরকম জায়গায় দেয়, নর্মাল স্কুলে এগুলো দিতে চায় না, কারণ কোশ্চেনটা বুঝাতে পারছো, পেঁচানো কোশ্চেন। কি বলো? আর একবার বুঝিয়ে দেবো। এই জায়গাটা বুঝেছো কোনটা নেগেটিভ কোনটা নেগেটিভ হবে? রেশমের সাথে পশমে ঘষলে বলো রেশমে কি হবে? কি হবে এখানে দেখো, কি বলছি শোনো, দুটো বস্তুকে ঘষলে ওপরে যে থাকবে ধনাত্মক হবে, নিচে যে থাকবে ঋণাত্মক হবে। কার সাথে কাকে ঘষছিস? তাহলে রেশমে কি হবে? তাহলে রেশমে ঋণাত্মক হলো। কাঠের সাথে ধাতুকে ঘষলাম, ধাতুতে কি হবে? দুটো ঋণাত্মক পরস্পরকে কি করবে? বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছে সবার কনসেপ্টটা? তাহলে এই টাইপের ছোট ছোট কনসেপ্ট আমাদের দেয়। তাহলে স্থির তড়িৎ শ্রেণী আমাদেরকে কে দিয়েছিলেন? বিজ্ঞানী সিবেক। এখন আমরা এই যে পরীক্ষাগুলো করছি, কাউকে ঘষছি এই করছি, এই পরীক্ষাগুলো শীতকালে কেন ভালো হয়, বর্ষাকালে একদমই হয় না। তুমি বর্ষাকালে দেখবে সোয়েটার যদি গায়ের জামা খোলো তখন দেখবে কোনোদিনও লোমগুলো খাড়া হয় না, কিন্তু শীতকালে তো হয় স্যার। তার একটাই রিজন হচ্ছে শীতকালে বাতাসে জলীয় বাষ্প থাকে না, আর জলীয় বাষ্প হচ্ছে তড়িতের সুপরিবাহী। তাহলে আমি বর্ষাকাল মানে প্রচুর জলীয় বাষ্প আছে, আর তখন আমি জামা খুলছি মানে জামা খোলার সময় যে তড়িৎ উৎপন্ন হচ্ছে, ঘর্ষণ হচ্ছে তো জামা খোলার সময়, সেই ঘর্ষণের ফলে তড়িৎ উৎপন্ন হওয়ার সময় সেই তড়িৎটা জলীয় বাষ্পের মাধ্যমে পালিয়ে যাচ্ছে। কিন্তু শীতকালে বাতাসে জলীয় বাষ্প নাই, তাই আমি এখানে যদি জামা খুলি তাহলে জামা খুললে পরেও এই তড়িৎটা বাতাসে আর যেতে পারছে না, কারণ জলীয় বাষ্প নাই বলে। আমি কি বলতে পারলাম ব্যাপারটা? তাই শীতকালে এই তড়িৎ সম্বন্ধিত পরীক্ষাগুলো খুব সুন্দর দেখানো যায়, বর্ষাকালে দেখানো যায় না। আমি এই পরীক্ষার এক্সপেরিমেন্ট করে অনেক রকম দেখানো যায়, আজকে দেখাতে পারবো না কারণ আজকে আমি পড়াবো বলে। নেক্সট দিন 3টে পরীক্ষা করে এই জিনিসগুলো সব দেখাবো, কারণ আগে পড়ে এসো, পড়ে এলে পরে আমরা দেখাতে সুবিধা হবে। যেমন কি আমি যদি এইরকমই টেপ নিয়ে এখন করে দেখাতে পারবো, সময় লাগবে আমার, সেজন্য করছি না। এই টেপ নিয়ে একটা টেপকে বা দুটো টেপকে এরকম করে আগে বেঞ্চে বিছিয়ে রাখলাম, দিয়ে আমি কি করলাম আরো দুটো টেপ ছিঁড়লাম সেম সাইজেরই, দিয়ে হাত দিয়ে ধরে তাদেরকে ওই টেপের উপর লাগিয়ে দিলাম, এবং মাঝের ওই টেপটাকে প্লাস্টিক দিয়ে এই তোমার কাগজ দিয়ে দিলাম, যে দিকটা ধরবো তাহলে কি আঠা লাগবে না হাতে। এবার দুটো টেপকে যদি তাড়াহুড়ো করে বার করে নেওয়া হয়, তাহলে দুটো টেপই তাড়াহুড়ো করে চলে এলে তাদের মধ্যে একটা ঘর্ষণ বা ফ্রিকশন কাজ করলো। এবার দুটো টেপকে যদি কাছাকাছি নিয়ে আসা হয় তারা দেখবো পরস্পরকে বিকর্ষণ করছে, কারণ একই পদার্থ যেহেতু, তাহলে উৎপন্ন হওয়া আধানও কি হবে? সেমই হবে। এই পরীক্ষাটাই তোমরা টি আর বি নামক ওই সেলো টেপের পরীক্ষা দিয়ে করেছিলে, মনে করে দেখো। তাহলে এটা যদি করোই আমি অবভিয়াসলি করে দেখাতে পারবো, কিন্তু আজকে করছি না, আজকে সময় লাগবে বলে। নেক্সট আমি এরকম 3টে পরীক্ষা তোমাদের করে দেখাবো যে হ্যাঁ ম্যাগনেট আলাদা বাবা, চুম্বক আলাদা, তড়িৎ আলাদা, ম্যাগনেটের সাথে এখানে নিয়ে আসিও না জিনিসকে, ম্যাগনেট আলাদা। এটা বুঝতে পেরেছি, পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে এখন? তাহলে আমরা এরকম প্রাত্যহিক জীবনে বহুত ঘটনা দেখতে পাই। যদি বাড়িতে বেলুন থাকে আরো একটা পরীক্ষা করতে পারি, কি দুটো বেলুন ফোলালাম, যেমন ঐন্দ্রিলা সোয়েটার পরেছে ওরকম টাইপের সোয়েটার নিতে হবে, ঠিক আছে? সোয়েটার তোমার উলের নিতে হবে, পশম, ঠিক আছে? এবার পশমের সোয়েটার দিয়ে আমি কি করতে পারি, দুটো বেলুনকে ঘষতে পারি, একটা বেলুনকে গায়ে এরকম ঘষে নিলাম, ঠিক আছে? আর মাথায় একটা সুতো বেঁধে রেখেছি, দিয়ে সুতো দিয়ে আলাদা করে দিলাম, ওকে বললাম তুই ধর, কেউ একজন আছে, দিয়ে আরেকবার আমি বেলুন দিয়ে এরকম ঘষে নিলাম, দিয়ে এটা সুতো দিয়ে ধরলাম। এবার দুটো বেলুনকে দেখবো যে কাছাকাছি নিয়ে আসতে চায় না, তারা আর কাছাকাছি আসতে চাইবে না, কেন? যেহেতু একই পদার্থ দিয়ে ঘষেছো, তাহলে ওই বেলুনেও যে আধান চলে এসছে এই বেলুনেও কি চলে এসছে? সেম আধান, আর সেম আধান পরস্পরকে কি করবে? তাহলে দুটো বেলুনকে কাছে নিয়ে এলে আর তারা কাছে আসতে চাইবে না। তাহলে দুটো বস্তু একই, আর যার কাছে ঘষছি সেও একই যদি হয়, তাহলে তাদের মধ্যে উৎপন্ন হওয়া আধানের প্রকৃতি কি হবে? একই, তাই তো হবে নাকি? বুঝতে পারলাম ব্যাপারটা? এখন
এই যে দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করছে, এই বিকর্ষণ বা আকর্ষণ বলের মান যথেষ্ট কম, আবার কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশিও। কোন ক্ষেত্রে স্যার খুব বেশি হয়? বেলুনকে তো আমি দেখতে পাচ্ছি খুব হালকা বল দিয়ে ঠেলছে, খুব বেশি বল দিয়ে ঠেলে তো শর্ট করে পালিয়ে যেত, হ্যাঁ না না বলো? এরকম তো হয় না স্যার। বা এমনও হয় না যে গা থেকে জামা খুলছি, জামা দেখলাম গায়ে একদম সেটে বসে গেল আর বেরোচ্ছে না, আকর্ষণ তো ওরকমও তো হয় না স্যার, সুন্দর খুলে যায়। তাহলে কি হয় স্যার? আমরা যদি পরমাণুর ক্ষেত্রে ভাবি, তুমি ভাবো পরমাণুতে বাইরে কে ঘুরছে? ইলেকট্রন। ইলেকট্রন কি বাবা? নেগেটিভ, হ্যাঁ না না বলো? ই মানে ইলেকট্রন। আর ভেতরে কে আছে বলতো? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে আছে প্রোটন। প্রোটন কি রকম হয়? ধনাত্মক। আর নিউট্রন তো কোনো আধান নাই। তাহলে নিউক্লিয়াস কি পজিটিভ, হ্যাঁ না না বলো? তাহলে এই পজিটিভ আর নেগেটিভের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, হ্যাঁ না না বলো? এই বলটা কিন্তু যথেষ্ট তীব্র। কেন তীব্র? বলেই তো এইভাবে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ না না বলো? যদি এই বলটা তীব্র না হতো তাহলে কিন্তু এভাবে ঘুরে বেড়াতে পারতো না। তাহলে মহাকর্ষ বল আর এই বল কোনটা বেশি স্ট্রং? আপাত দৃষ্টিতে যদি দেখি তাহলে বলবো এই বল বেশি স্ট্রং। কেন স্যার? যদি মহাকর্ষ বল এর মতো স্ট্রং হয়ে যেত তাহলে এখানে দেখো প্রোটন আর ইলেকট্রন কত বল দিয়ে পরস্পরকে আকর্ষণ করছে, আর প্রোটন ইলেকট্রনকে তো চোখে খুঁজেই পাওয়া যাবে না। তাহলে এত ছোট ছোট বস্তুর মধ্যে যদি এত বেশি বল কাজ করে তাহলে এদের মধ্যে কত বল কাজ করা উচিত ছিল, তাই না? তাহলে মহাকর্ষ হলে এটা কি হতো? পরস্পরের কাছে আটকে যেত। কিন্তু মহাকর্ষ বল কি খুব দুর্বল প্রকৃতির বল। এবার বলবে স্যার তাহলে সূর্যকে কেন্দ্র করে বৃহস্পতি এরাও তো ঘুরছে। আরে ভাই সূর্যের ভরও তো দেখো, কোথায় একটা পরমাণুর প্রোটনের ভর আর কোথায় সূর্যের ভর। সূর্যের ভর 10⁻²৪, একের পিছনে 24 খানা শূন্য, আর প্রোটনের ভর 1/1 পিছনে 31 খানা ভর শূন্য। মানে কোথায় আকাশ কোথায় পাতাল। তাহলে দুটোর মধ্যে বিশাল পার্থক্য আছে বলে এই জিনিসটা হয় না। আমাদের এখন চেষ্টা চলছে যে এই দুটোকে যদি রিলেট করতে পারতাম কোন রকম ভাবে, বর্তমান সায়েন্সে এটাই চলছে আলোচনা, তাহলে পরে নতুন যে থিওরি পাবো বা নতুন যে সূত্রগুলো পাবো সেগুলো কি রকম হবে। এটাকে বলা হয় অ্যাকচুয়ালি কোয়ান্টামের সাথে গ্র্যাভিটেশনকে মেলানো। পরে বোঝাবো কোন এক সময়। চলো এখন তাহলে এতটুকু যা বকলাম তার মধ্যে থেকে একটা কথাই স্পষ্ট হলো স্যার, যে সম আধান প্লাস প্লাস পরস্পরকে বিকর্ষণ করবে, মাইনাস মাইনাস পরস্পরকে বিকর্ষণ করবে, প্লাস মাইনাস পরস্পরকে আকর্ষণ করবে। আমরা স্থির তড়িৎ শ্রেণী সম্বন্ধে বুঝলাম, আর একটু বুঝলাম যে দুটো বস্তুকে ঘষলে স্যার তড়িৎ পাবো, এইটুকু শিওর। এর বাইরে আর কিচ্ছু পড়িনি, এবং টেক্সট বুকে দেখো এতটুকুই পড়েছিলাম আমরা। এরপর আমাদের পড়াশোনাটা একটু জটিল হলো কখন? যখন কুলম্ব ঢুকলো, হ্যাঁ না না বলো? আমরা এইটুকু তো বুঝলাম দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করে বা বিকর্ষণ করে। আকর্ষণ বা বিকর্ষণ বুঝবো তাদের আধানের প্রকৃতির দ্বারা। কিন্তু যদি আমি আধানের পরিমাণ বাড়িয়ে দিই বা বস্তুর দূরত্ব বাড়িয়ে দিই কমিয়ে দিই, তাহলে পরে আকর্ষণ বা বিকর্ষণ বল কেমন হবে সেটার সম্বন্ধে ধারণা দিয়েছিলেন আমাদের অগাস্টিন দা কুলম্ব। যে দুটো বস্তুকে যদি দূরত্ব রাখি এতটা, যে পরিমাণ আকর্ষণ বিকর্ষণ করছে, আমি দূরত্ব বাড়িয়ে দিই, আকর্ষণ বিকর্ষণের মান অবভিয়াসলি কি হবে? কমবে স্যার। তাই তো হবে। মহাকর্ষে তাই পড়েছিলাম। মহাকর্ষে আরো একটা জিনিস পড়েছিলাম, দুটো বস্তু যদি ভরকে বাড়িয়ে দিই তাহলে তাদের আকর্ষণ বল বাড়বে। এখানেও কুলম্বের সূত্র একই রকম, যে দুটি বস্তুর আধান প্লাস মাইনাসকে যদি বাড়িয়ে দিই তাহলে তাদের আকর্ষণ বা বিকর্ষণ বলের মানও কি হবে? পরিবর্তিত হবে। তার মানে মহাকর্ষ সূত্র ঠিক যেমন পড়েছিলাম, আমাদের স্থির তড়িতের এই কুলম্বের সূত্রটাও ঠিক তেমনই রকম। মহাকর্ষ সূত্রে আমরা পড়েছিলাম ক্যাপিটাল এফ সমান জি m1m2/r², এবং তোমরা টেক্সট বই আজকে রিডিং পড়েছো ক্যাপিটাল এফ সমান কে ইন্টু q1q2/r², হ্যাঁ না বলো? তাহলে আমরা এবার হেডিং করব কুলম্বের সূত্র, এবং এটাকে ডিটেলে পড়াশোনা করবো। এতদূর কি বুঝতে পেরেছি পুরোটা? চলো কুলম্বের সূত্র বলে হেডিং করো, লেখো দুটি স্থির বিন্দু আধানের মধ্যে কুলম্বের সূত্র, দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বিকর্ষণ বলের মান। এখানে আকর্ষণ বিকর্ষণ বললাম, মহাকর্ষে কি বিকর্ষণ বলেছিলাম? তাহলে কুলম্বের সূত্রের সাথে মহাকর্ষ সূত্রের পার্থক্য কি? মহাকর্ষ সর্বদা কি হবে?
আকর্ষণ, কিন্তু কুলম্বের সূত্র কি হবে? আকর্ষণ প্লাস বিকর্ষণ। বুঝতে পেরেছি? দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান সরি আধান দুটির গুণফলের সমানুপাতিক, আধান দুটির গুণফলের সমানুপাতিক, আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে কুলম্বের সূত্রের রূপ। দেখো এটা নিউটনের সূত্রের মতোই। দুটি বিন্দু আধানের মধ্যে, বাবু ট্রাইপড আছে একটু দেখে, দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান, দুটি বিন্দু বস্তুর মধ্যে, মনে পড়ছে? দুটি বিন্দু বস্তুর মধ্যে ক্রিয়াশীল, তাহলে এখানে বিন্দু আধান বলেছি, তাহলে একই রকম মনে হচ্ছে যেন কুলম্ব সূত্রটাকে টুকে দিয়েছে নিউটন থেকে, নাকি কপি পেস্ট, কপি করে দিয়েছে। লেখো, ধরি Q1 ও Q2 দুটি বিন্দু আধান, এই যে Q1 আর Q2, স্মল কিউ স্মল কিউ, ধরি Q1 ও Q2 দুটি বিন্দু আধান পরস্পর থেকে আর দূরত্বে আছে, পরস্পর থেকে আর দূরত্ব আছে। খুব ভালো করে বুঝবে, যে জায়গা বুঝতে পারবে না আমাকে জিজ্ঞেস করে নেবে। ধরি Q1 ও Q2 দুটি বিন্দু আধান পরস্পর থেকে আর দূরত্বে আছে। এখন কুলম্বের সূত্রানুসারে, খুব ভালো করে বুঝবে, কুলম্বের সূত্রানুসারে কুলম্বের সূত্রানুসারে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল ক্যাপিটাল এফ হলে, ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল, ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল ক্যাপিটাল এফ হলে, ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল ক্যাপিটাল এফ হলে, ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল ক্যাপিটাল এফ হলে ক্যাপিটাল এফ প্রপোর্শনাল টু Q1 Q2 কেমন ছিল? নিউটনের মতো, হ্যাঁ না বলো? তাহলে আধান দুটির গুণফলের সমানুপাতিক, হ্যাঁ না বলো? দেখো, আর দূরত্বের বর্গের, এবং ক্যাপিটাল এফ প্রপোর্শনাল টু 1/r স্কয়ার। অতএব ক্যাপিটাল এফ প্রপোর্শনাল টু, মনে পড়ছে নিউটনের সূত্র? দেখো এরকমই কিছু করেছিলাম, ভেবে দেখো তো। এবার প্রপোর্শনাল মানে সমানুপাতিক, এটাকে তুললে কি আসে? একটা ধ্রুবক। এই ধ্রুবকটাকে আমরা এখানে কে ড্যাশ আকারে লিখলাম। তাহলে ক্যাপিটাল এফ সমান কে ড্যাশ, এটাকে ড্যাশ বলছি, Q1 Q2 বাই আর স্কয়ার, যেখানে কে ড্যাশ হলো সমানুপাতিক ধ্রুবক। কে ড্যাশটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, যার মান মাধ্যম ও প্রচলিত একক ব্যবস্থার উপর নির্ভর করে। তাহলে এখানে যে কে ড্যাশটা পেলাম, এই যে কে ড্যাশ, এই কে ড্যাশটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, এবং এর মান কোন মাধ্যমে আধান দুটো আছে আর প্রচলিত একক ব্যবস্থার উপর নির্ভর করে। এই কে ড্যাশটা হচ্ছে খুব ডেঞ্জারাস জিনিস। কে ড্যাশটা হচ্ছে খুব ডেঞ্জারাস জিনিস কেন? দেখো এর মান কিন্তু মাধ্যমের উপর নির্ভর করছে। তার মানে দুটো আধানকে যদি আমরা বায়ু মাধ্যমে রাখি, তাদের মধ্যে আকর্ষণ বল, আর যদি জলে ডুবিয়ে দিই আকর্ষণ বল আলাদা হয়ে যাবে, হ্যাঁ না বলো? কিন্তু নিউটন এরকম মহাকর্ষ সূত্র বলেনি। নিউটন বলেছিল দুটো বস্তুর আকর্ষণ বল বায়ুতে থাকলেও যা হবে, জলে ডুবিয়ে দিলেও তাই হবে, সব জায়গায় কি হবে? আকর্ষণ বলটা কি হবে? সেম। কিন্তু এ হলো না।
তাহলে কুলম্বের সূত্র মাধ্যম সাপেক্ষ, অর্থাৎ মাধ্যমের উপর নির্ভর করে, হ্যাঁ না না বলো? সেই জন্য কুলম্বের সূত্রকে কি সর্বজনীন আমরা বলতে পারবো? কিন্তু নিউটনের মহাকর্ষ সূত্র কি ছিল? সর্বজনীন। আমি বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে এখন কে ড্যাশ কে নিয়ে আমরা আলোচনা করব। তাহলে কে ড্যাশ কার কার উপর নির্ভর করছে? মাধ্যমের উপর। আর কার উপর নির্ভর করছে? একক ব্যবস্থা। আমরা একক ব্যবস্থা দু রকম পড়ি, বল, সিজিএস আর কি পড়ি রে? এসআই। এখন সিজিএস এর ক্ষেত্রে কে ড্যাশ কে লেখা হয়, এটা বাঁ দিকে পাশে লেখা, আমি কিন্তু এরপর আরো লিখবো। কে ড্যাশ কে লেখা হয় 1/k দ্বারা, এটা মনে রাখার জন্য বলছি। আর এসআই এর ক্ষেত্রে কে ড্যাশ কে লেখা হয় 1/4 পাই, এই চিহ্নটা ভালো করে দেখাও, এপসাইলন। চিহ্নটা কি দেখো, এখানে দেখো এরকম লিখে, এই এটার নাম হচ্ছে এপসাইলন, ইংলিশে বলা হয় EPSILON, এপসাইলন। এইরকম নয়, ভালো করে দেখো, এরকম নয় কিন্তু, নট লাইক দ্যাট, এটা আলাদা, ঠিক আছে? তাহলে এপসাইলন মনে থাকবে, এটা এপসাইলন নিশ্চয় লিখে নিয়েছি আমরা। এবার আসি এক এক করে, এটা মিটিয়ে দিচ্ছি, নিচেরটা লিখবে, লেখো তাড়াতাড়ি লেখো। তাহলে আমরা এক এক করে আলোচনা করি। তো প্রথমে আলোচনা করবো আমরা স্যার সিজিএস পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে কেন? একক ব্যবস্থার উপর নির্ভর করে। সিজিএস পদ্ধতিতে কে ড্যাশ কে কি দিয়ে লেখা হয় বাবা? তাহলে লিখবো সিজিএস পদ্ধতিতে কে ড্যাশ সমান 1/k ধরা হয় যেখানে কে, কোন কে বলতো? এই কে নাকি রে? যেখানে কে হলো ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। পরে বোঝাচ্ছি আমি জিনিসটা কি, পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে সিজিএস পদ্ধতিতে কে ড্যাশ কে কি লিখছি? 1/k দ্বারা। সিজিএস পদ্ধতিতে কে ড্যাশ কে কি লিখছি? 1/k দ্বারা। এখানে যে 1/k আছে, সেই কেটা কি না, তো কেটা হচ্ছে স্যার পরাবৈদ্যুতিক ধ্রুবক। কেটাকে কি বলছি? এইটুকু মনে রাখি জাস্ট, আমরা পরে বোঝাচ্ছি পরাবৈদ্যুতিক ধ্রুবক জিনিস। তাহলে সিজিএস পদ্ধতিতে এই সূত্রটা কেমন দাঁড়ায়? তাহলে স্যার সিজিএস পদ্ধতিতে সূত্রটা দাঁড়াবে ক্যাপিটাল এফ সমান 1/k Q1 Q2/r²। বল হ্যাঁ না না বল? তাহলে সিজিএস পদ্ধতিতে এই দাঁড়াবে, ঠিক বলছি তো? তাহলে এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এটা কি বোঝাতে পেরেছি? দেখো কে ড্যাশের জায়গায় কি লিখলাম? 1/k। ভালো করে বোঝো, ভালো করে বোঝো। কে ড্যাশের জায়গায় কত লিখলাম? 1/k। তাই তো বলেছিলাম কে ড্যাশ সমান 1/k হবে। এখন যদি আমরা শূন্য মাধ্যমের কথা ভাবি, বা বায়ু মাধ্যম, বায়ু মাধ্যম মানে বায়ুতে আছি, আর শূন্য মানে কোনো মাধ্যমই নেই। তাহলে যদি আমরা বায়ু অথবা শূন্য মাধ্যমের কথা বলি, কে এর মান হয় 1। তাহলে আমরা যদি প্রশ্ন দিই শূন্য মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত হয়? 1। কেন? কে মানে কি? পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে শূন্য মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত হয়? 1। তো তাই যদি হয় তাহলে ক্যাপিটাল এফ সমান Q1 Q2/r²। এটা একটা বিশেষ পেলাম কখন না, তো শূন্য মাধ্যমে, হ্যাঁ না না বলো? অথবা কোন মাধ্যমে? বায়ু মাধ্যমে। বলো এতদূর কি বোঝাতে পেরেছি জিনিসটা? আমি বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? পরে বোঝাবো বললাম তো, এখন মনে রাখো যে এটাকে পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে। তাহলে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে কুলম্বের সূত্রের রূপ এইটা। ক্লিয়ার? এবার চলে আসি আমরা এসআই পদ্ধতিতে। আমি সিজিএস মিটিয়ে এসআই করবো, তাই সিজিএসটা টুকে নাও তাড়াতাড়ি, ঠিক আছে? সিজিএস হলো, আমি সিজিএস টা মেটাবো, এবার এসআই লিখবো, তাড়াতাড়ি লিখে নাও। এতদূর কি বোঝাতে পেরেছি আমি? দেখো আমি পরপর বোঝাচ্ছি, স্টেপ ওয়াইজ দেখো, কোনো তাড়াহুড়োর কিচ্ছু কারণ নাই, এই জায়গাটা আমাকে বুঝতে হবে। চলো মিটিয়ে দিলাম আমি, ঠিক আছে? এসআই করাবো এবার। লেখো এসআই। তাহলে সিজিএস মিটিয়ে আমি এসআই লিখবো। তাহলে এসআই পদ্ধতিতে কে ড্যাশ সমান 1/4 পাই, এটাকে কি বললাম? এপসাইলন। এপসাইলন, এপসাইলন ধরা হয় যেখানে এপসাইলন হলো
ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, তড়িৎ ভেদ্যতা। তাহলে এপসাইলনটাকে কি বলছি আমরা? তড়িৎ ভেদ্যতা। তড়িৎ ভেদ্যতা মানে বুঝতে পারছো, তড়িৎ প্লাস ভেদ্যতা। কোন একটা মাধ্যমে দুটো বস্তুকে রাখলে পরে তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বিকর্ষণ বল এপসাইলনের উপর নির্ভর করে। এপসাইলনটা হচ্ছে সেই দুটো মাধ্যমের উপর ওই যে ইন্টারঅ্যাকশনটা হয়, জলে রাখলে কি হবে, বায়ুতে রাখলে কি হবে ইত্যাদি, সেই জায়গাটা হচ্ছে এপসাইলন। তাহলে সিজি এসআই পদ্ধতিতে কি হবে ফর্মুলা? না তো স্যার এফ সমান কত লিখবো বলো? 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই আর স্কয়ার। আমি কি ঠিক লিখলাম? হ্যাঁ না বলবে। এটাই তো পেলাম আমরা। আর একটা করেছিলাম মনে করো, কোন মাধ্যমে? শূন্য মাধ্যমে। তো এটা কোন মাধ্যমে গেল? যে কোনো মাধ্যমে। এটা কোন মাধ্যমে গেল? যে কোনো মাধ্যমে। এবার আমরা বিশেষভাবে শূন্য মাধ্যমের জন্য ভাববো। শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের জন্য এবার আমরা ভাববো। এখন শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে এপসাইলনকে, এপসাইলন জিরো, এপসাইলন কি লিখেছি? জিরো। এপসাইলন জিরো মানে কি? শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। তাহলে এখানে কথাটা লিখে দিচ্ছি, ভালো করে দেখে নাও। এপসাইলন মানে হচ্ছে কি? জিরো। শূন্য মাধ্যমের কি লিখবো? তড়িৎ ভেদ্যতা। তাহলে এপসাইলন জিরোকে আমরা লিখলাম শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। মাথায় রাখবো আমরা কিন্তু। তাহলে শূন্য বা বায়ু মাধ্যমে এপসাইলনকে আমরা এপসাইলন জিরো দ্বারা লেখা হয়, যেখানে এপসাইলন জিরো এর মান কত হয়? 8.854 into 10 to the power minus 12 কুলম্ব স্কয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2। তাহলে পরে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা বা এপসাইলন জিরো এর মান হয় 8.854 into 10 to the power -12। কে বলে দিল আমাকে? যিনি বার করেছিলেন তিনি বলে দিয়েছেন। আমি কিছু নিজে থেকে বানিয়ে বুনিয়ে লিখছি না যে না এইটার এইটা লিখতে খারাপ লাগছে আমি 8.234 লিখে দিই সুন্দর হবে, ওরকম নয়। যেমন জি এর মান কত ছিল? 6.67 into 10 to the power -11, এটাও সেরকমই কনস্ট্যান্ট, ধ্রুবক। এবং এবং 1/4 পাই এপসাইলন জিরোর একটা মান পাওয়া যায়। কত স্যার? না তো 1/4 পাই এপসাইলনের জায়গায় কি লিখবো তাহলে? এপসাইলন জিরো। এর মান কত হবে? না তো এর মান হয় 9 into 10 to the power 9 মিটার স্কোয়ার নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -2। এটা হচ্ছে 1/4 পাই এপসাইলন জিরোর মান। তাহলে অতএব শূন্য মাধ্যমের ক্ষেত্রে কুলম্বের সূত্রটি হলো ক্যাপিটাল এফ সমান 1/4 পাই এপসাইলন জিরো Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা একটা রূপ। আর একটা লিখতে পারো, অথবা কি লিখবে? এইটার মান, এটার মান কত স্যার? এই তো স্যার বলে দিয়েছেন আপনি। তাই অথবা ক্যাপিটাল এফ সমান 9 into 10 to the power 9 Q1 Q2 বাই আর স্কোয়ার। এইটা হচ্ছে আর একটা রূপ। এই দুটো রূপ পর্যন্ত মনে রাখবে। যদি মনে হচ্ছে যে না স্যার সিজিএসটা বুঝেছি, এসআই খুব কঠিন, মাথায় তো একদম থাকবে না স্যার, কি বোঝাচ্ছেন? সিলেবাসের বাইরে আছে, এই ক্যালকুলেশন সিলেবাসের বাইরে আছে, কিন্তু করো। এইগুলো তোমাদের 8 বই না, কোনটা সিলেবাসে আছে কোনটা সিলেবাসে আছে বলা খুব মুশকিল। দেখো ছোট ছোট করে লেখা আছে এগুলো। তাই এত কিছু না থাকলেও ভেতরে এমন করে লেখা আছে যে এগুলো আমাকে বোঝাতেই হয়। আমি যত কম বোঝাবো তত তো আমার পরিশ্রম কম। আমি তো চাইবো যেটা কম বোঝাই, কিন্তু আমাকে কেন বোঝাতে হচ্ছে? না হলে নিশ্চয়ই এগুলো আছে বলে। বুঝতে পেরেছি ব্যাপারটা? ঠিক আছে। তাহলে কুলম্বের সূত্র আমরা পুরোটা বুঝলাম। কুলম্বের সূত্রে বা কুলম্ব সূত্র পড়ার সময় এই যে দুটো লিখেছিলাম Q1 এবং Q2, এই দুটো জিনিস কি বলতো? কে বলতে পারবে? ঠিক, প্রথম আধান দ্বিতীয় আধান। তাহলে স্যার আধান জিনিসটা কি? এতক্ষণ ধরে তো আধান আধান করে চিৎকার করে গেলেন। না, আধান। তাহলে Q1 Q2 হচ্ছে আধান। Q1 হচ্ছে কি? একটি আধান,
Q2 হচ্ছে দ্বিতীয় আধান। তো স্যার আধান জিনিসটা কি? আমি এখন আমার মধ্যে যদি কোনো একটা বস্তু কাছে নিয়ে এসো, সে কি আকর্ষণ করবে? ধরো এটার মধ্যে কোনো কিচ্ছু নাই, কাউকে ঘষিনি কারোর সঙ্গে, যে আমি কাছে নিয়ে এলাম, আকর্ষণ করছে না। কিন্তু ধরো আমি কোনো এক জায়গায় কিছুকে ঘষেছি, দিয়ে একে নিয়ে এলাম, তাহলে এরা তো আকর্ষণ করতে পারে। তাহলে আমার সঙ্গে এর আকর্ষণ হলো না, কিন্তু ওই বস্তুর সাথে এর আকর্ষণ হলো। তাহলে কি এমন হয়েছে বস্তুর মধ্যে? ওই ইলেকট্রন আদান প্রদান হয়েছে, হ্যাঁ না বলো? তাহলে কোনো একটা বস্তুকে যখন ইলেকট্রন দেওয়া হয় বা ইলেকট্রন নেওয়া হয়, তাহলে বলা হয় বস্তুটি আহিত হয়েছে। কি বলা হয়? এটাকে বলা হয় আহিতকরণ। আহিতকরণ কাকে বলে? কোন একটা বস্তুকে যদি আমরা ইলেকট্রন দিই বা ইলেকট্রন নিয়ে নিই, তাহলে যে ইলেকট্রন দিচ্ছে সেও আহিত হচ্ছে। কি আহিত হচ্ছে? ধনাত্মক আহিত হচ্ছে, হ্যাঁ না বলো? আর যে ইলেকট্রন নিচ্ছে সে কি আহিত হচ্ছে? ঋণাত্মক আহিত হচ্ছে। আমি কি বলতে পারলাম ব্যাপারটা? তাহলে কেউ ইলেকট্রন দিলে আহিত হয়, কেউ ইলেকট্রন নিলে আহিত হয়। এই যে ইলেকট্রন দেওয়া নেওয়ার ফলে আহিত হচ্ছে, তাহলে সেই বস্তুটা অন্য বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা লাভ করছে। আমি একে দুটো ইলেকট্রন দিয়ে দিলাম, তাহলে এ হয়ে গেল কত? -2, হ্যাঁ না বল? আর আমি হয়ে গেলাম স্যার +2। তাহলে আমি এখন ইলেকট্রন বা অন্য কাউকে আকর্ষণ করতে পারবো, আমি তাহলে একটা আধান হলাম, হ্যাঁ না বলো? তাহলে আমার আধান কত স্যার? +2, হ্যাঁ না বলো? আর এর আধান কত স্যার? তাহলে আধান জিনিসটা হচ্ছে তড়িৎগ্রস্ত কোনো বস্তু বা কণাকে কি বলি? আধান, হ্যাঁ না বলো? তাহলে যার মধ্যেই কোনো না কোনো তড়িৎ থাকবে, সেই তড়িৎগ্রস্ত বস্তু বা কণাকেই কি বলবো আমরা? আধান। তাহলে ক্যাটায়ন বা অ্যানায়ন এগুলোও তো এক একটা আধান, হ্যাঁ না বলো? তাহলে আধানের কনসেপ্টটা হচ্ছে যে আধান জিনিসটা কি? যে কোনো কিছুই যদি তড়িৎগ্রস্ত থাকে সেটাকে আমরা আধান বলি। আধান যদি দেখি, ইলেকট্রনের আধান কি হয়? ঋণাত্মক। প্রোটনের আধান কি হয়? ধনাত্মক। আর নিউট্রনের কোনো আধান নেই। তাহলে লজিক্যালি আমরা বলতে পারি যেখানে ধনাত্মক আধান আছে তার মানে সেখানে ইলেকট্রন কম, প্রোটন বেশি, হ্যাঁ না বলো? কিন্তু কখনো এরকম ভাবে ভাববো না যে ওখানে দুটো প্রোটন চলে গেছে, এটা কি হবে? কেন? একটু আগে বুঝলাম প্রোটন কোনোদিন যেতে পারবে না। তাহলে কোনো জায়গায় ধনাত্মক আধান আছে মানে সেখান থেকে ইলেকট্রন চলে এসছে, হ্যাঁ না বলো? তাহলে এর থেকে একটা কনসেপ্টে আমরা আসতে পারি যে কোনো একটা বস্তু নিস্তড়িত, এ নিস্তড়িত। এবার নিস্তড়িত থেকে যদি ইলেকট্রন যায় তাহলে ধনাত্মক, নিস্তড়িতে ইলেকট্রন এলে কি হবে? ঋণাত্মক। পরমাণু নিস্তড়িত হয় কেন তাহলে? পরমাণু নিস্তড়িত হয় কেন? পরমাণুর মধ্যে যদি লক্ষ্য করো তাহলে যত সংখ্যক প্রোটন থাকে ঠিক তত সংখ্যক ইলেকট্রন থাকে। পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যার ইলেকট্রন সংখ্যার মান কিন্তু সমান। অর্থাৎ আমি যদি একটা উদাহরণ দিই, ধরো আমার কাছে কার্বন পরমাণু আছে। কার্বন পরমাণুর ক্ষেত্রে আমি যদি লিখি, তাহলে কার্বন পরমাণুর প্রোটন কতটা আছে? না তো প্রোটন আছে 6টা, আর ইলেকট্রনও কটা আছে? 6টা। মনে রাখবো যে কোনো পরমাণুর প্রোটন সংখ্যা সর্বদা ইলেকট্রন সংখ্যার সমান হয়। যে কোনো পরমাণুর প্রোটন সংখ্যা সর্বদা কার সঙ্গে সমান হবে? ইলেকট্রন সংখ্যার সঙ্গে সমান হবে। এবার যদি আমি প্রোটনের আধান দেখি, প্রোটনের আধান কত হয়? না তো +1.602 × 10⁻⁻19 কুলম। এটা কি কোথাও দেখেছিস? একটু আগে লিখেছিলাম। মাইনাস লিখলে এটা কার আধান? ইলেকট্রন, হ্যাঁ না বল? অর্থাৎ আমি যদি এখন ইলেকট্রনের আধান লিখি, কত লিখবো? -1.602 × 10⁻⁻19 কুলম। মানে দেখো তুমি প্রোটন আর ইলেকট্রনের আধানের মান সমান, কিন্তু কেমন? বিপরীত। প্রোটন আর ইলেকট্রনের আধানের মান কেমন? সমান, কিন্তু বিপরীত। দেখো একটা প্লাস তো আর একটা কি আছে? মাইনাস। আবার তুমি বলছো এদের সংখ্যাও সমান, তাহলে এদেরকে যদি যোগ করা হয় তাহলে টোটাল আধান কত হবে? 0, হ্যাঁ না বলো? তাহলে একটা পরমাণুতে প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান, আবার প্রোটনের আধান যা হয় স্যার তার বিপরীত আধান ইলেকট্রনের হয়। তার মানে আমি যদি টোটাল আধানকে এখানে ক্যালকুলেট করে যোগ করি 0ই তো হবে। কেন? 6টার জন্য এটা +6 আর 6টার জন্য এটা কি হবে? -6। যোগ করলে কত হয়ে যাবে স্যার? সেই জন্য পরমাণু কি হয়? সর্বদা
নিস্তড়িত। আমি কি বোঝাতে পেরেছি পরমাণু কেন নিস্তড়িত হয়? লিখে এই কোশ্চেনটা মিশন চলে এসছে এবং বিভিন্ন স্কুল চলে এসছে কোশ্চেনটা, যে পরমাণু কেন নিস্তড়িত হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় দেয়। তো ঠিক আছে, আগের বছর এসেছিল, তাহলে এবছর হয়তো রিপিট করবে না। তাহলে পরমাণু নিস্তড়িত কেন হয় বোঝাতে পেরেছি আমি। কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে সবার কাছে যে পরমাণু কেন নিস্তড়িত হয়? আমরা কুলম্বের সূত্রে আলোচনা করছিলাম আধান নিয়ে। এখন তাহলে আধান বুঝলাম, যে কোনো জায়গায় যদি তড়িৎ থাকে সেটাই কি হবে? আধান। অ্যাকচুয়ালি আধানের একক হয় সিজিএস পদ্ধতিতে, আধানের একক হচ্ছে ইএসইউ। এক্ষুনি নিশ্চয় টেক্সট বুকে পড়ালাম। তাহলে সিজিএস পদ্ধতিতে আধানের একক হচ্ছে ইএসইউ। ইএসইউ এর পুরো নাম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। মাথায় রাখবো, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এটারই আর একটা নাম হচ্ছে স্ট্যাট কুলম্ব। এটার আর একটা নাম কি হচ্ছে? স্ট্যাট কুলম্ব। এখন এটাকে কিভাবে সংজ্ঞায়িত করা হয় সেটা দেখবো আমরা। আচ্ছা, সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্র কি তুমি এটা পেয়েছিলে? সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্র কি ছিল? না তো স্যার এফ সমান 1/k q1 q2 বাই r স্কয়ার। হ্যাঁ না বলো? সিজিএস পদ্ধতিতে এটাই ছিল। তাহলে স্যার সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রটা এটাই ছিল, ক্যাপিটাল এফ সমান 1/k q1 q2 বাই r স্কয়ার। এখন যদি q1 সমান q2 সমান q, r সমান 1 সেন্টিমিটার, k সমান 1, কেন? শূন্য মাধ্যম। শূন্য মাধ্যমে k কি হয়? 1। আর f সমান 1 ডাইন হয়। যদি আমরা এটা ধরি যদি আমরা এটা এক ডাইন কাকে বলে নিশ্চয়ই ফার্স্ট চ্যাপ্টারে পড়ে দিয়েছিলাম, মনে পড়ছে তো? তাহলে এই সূত্রানুসারে কি লিখতে পারবো? দেখো 1 সমান f এর জায়গায় কি লিখলাম? 1 সমান 1/1, কেন? k এর জায়গায় কত? 1 ইন্টু q1 এর জায়গায় q, q1 এর জায়গায় q বাই 1 এর স্কয়ার। তাহলে অতএব q স্কয়ার কি 1 হবে? অতএব q সমান কত হবে? +-1 ESU। কেন? সিজিএস পদ্ধতি, তাই সিজিএস পদ্ধতিতে q এর মান কি হবে? 1 ESU। এটাকে আমরা বলবো 1 ESU। এর সংজ্ঞাটা নিচে লিখব। দুটি স্থির বিন্দু আধান শূন্য মাধ্যম। লেখো দুটি স্থির বিন্দু আধান, তার আগে একটা লেখো শূন্য মাধ্যমে। লেখো শূন্য মাধ্যমে রক্ষিত দুটি স্থির বিন্দু আধান, শূন্য মাধ্যমে রক্ষিত দুটি স্থির বিন্দু আধান পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে থেকে শূন্য মাধ্যমে রক্ষিত দুটি স্থির বিন্দু আধান, হ্যাঁ, শূন্য মাধ্যমে রক্ষিত দুটি স্থির বিন্দু আধান পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে থেকে যদি পরস্পরের উপর এক ডাইন বিকর্ষণ বল প্রয়োগ করে, পরস্পরের থেকে 1 সেন্টিমিটার দূরে থেকে পরস্পরের উপর যদি এক ডাইন বিকর্ষণ বল প্রয়োগ করে, তবে প্রতিটি বিন্দু আধানকে এক ডাইন বিকর্ষণ বল প্রয়োগ করে, তবে প্রতিটি বিন্দু আধানকে 1 ইএসইউ বা স্ট্যাট কুলম্ব বলে। তবে প্রতিটি বিন্দু আধানকে 1 ইএসইউ বা স্ট্যাট কুলম্ব বলে। তারপরে নিচে লেখো এসআই পদ্ধতিতে আধানের একক, এসআই পদ্ধতিতে আধানের একক হচ্ছে কুলম্ব, যেটাকে ক্যাপিটাল সি দিয়ে লিখি আমরা, কুলম্ব। এটাকেও সেম ভাবে লেখা হয়, শুধুমাত্র এর সংজ্ঞাটাকে আমরা লিখছি, শুধুমাত্র এর সংজ্ঞাটাকে লিখছি। দেখো
দুটি স্থির বিন্দু আধান, একই রকম ভাবে লিখবো, শূন্য মাধ্যমে রক্ষিত, শূন্য মাধ্যমে রক্ষিত দুটি স্থির বিন্দু আধান, শূন্য মাধ্যমে রক্ষিত দুটি স্থির বিন্দু আধান পরস্পর 1 মিটার দূরত্বে থেকে, পরস্পর 1 মিটার দূরত্বে থেকে যদি পরস্পরের ওপর যদি পরস্পরের ওপর 1 নিউটন বিকর্ষণ বল প্রয়োগ, 9 × 10⁹ নিউটন বিকর্ষণ বল প্রয়োগ করে, 9 × 10⁹ নিউটন বিকর্ষণ বল প্রয়োগ করে 9 × 10⁹ নিউটন বিকর্ষণ বল প্রয়োগ করে, তবে প্রতিটি আধানকে 1 কুলম্ব বলে, তবে প্রতিটি আধানকে 1 কুলম্ব বলে, তবে প্রতিটি আধানকে 1 কুলম্ব বলে। একটু কারেকশন করো, দুটো সূত্রই, দুটো সংজ্ঞাতে লেখো, লেখো দেখে নাও। শূন্য মাধ্যমে রক্ষিত দুটি স্থির বিন্দু আধান আছে, তো একটু ওপরে অ্যারো দিয়ে লিখে নাও সমজাতীয় ও সমমানের। কোথায় লিখবে শুনে নাও, শূন্য মাধ্যমে রক্ষিত দুটি সমজাতীয় ও সমমানের, দুটি, তারপর লেখো, দুটির পর, দুটোতেই লিখবো, শূন্য মাধ্যমে রক্ষিত দুটি, তারপর সমজাতীয় ও সমমানের, দুটি সমজাতীয় ও সমমানের। সেম ওখানেও করব কারেকশন, কুলম্বের ক্ষেত্রেও শূন্য মাধ্যমে রক্ষিত দুটি সমজাতীয় ও সমমানের স্থির বিন্দু আধান। তাহলে আমরা কুলম্ব আর ইএসইউ সংজ্ঞাটা পড়লাম, মাথায় রাখবো যে 1 কুলম্ব ইকুয়াল টু হয় 3 × 10⁹ ইএসইউ। 1 কুলম্ব ইকুয়াল টু হয় 3 × আসতে বাবা রাগে চোটে পেজ উল্টাচ্ছ নাকি, যার কত পড়াবেন। 1 কুলম্ব ইকুয়াল টু 3 × 10⁹ ইএসইউ, সেটা আমরা আমাদের স্টাডি ম্যাটেরিয়ালেও পাবো। কুলম্ব ইএসইউ ছাড়া আমরা অ্যাব কুলম্ব ইউজ করি। মাথায় রাখবে এবিসি বলে একটা টার্ম আছে, এবিসি, এটাকে বলা হয় অ্যাব কুলম্ব, এটাকে বলা হয় অ্যাব কুলম্ব। মনে রাখবে 1 অ্যাব কুলম্ব ইকুয়াল টু 10 কুলম্ব, প্লিজ কথা নয়, 1 অ্যাব কুলম্ব, এটাকে বলা হয় অ্যাব কুলম্ব, উচ্চারণটা এবিসি নয়, অ্যাব কুলম্ব সমান 10 কুলম্ব হয়, ঠিক আছে। আমরা কুলম্বের সূত্র পড়ানোর সময় একটা টার্ম এখানে লিখেছিলাম কে, সেটাকে বলেছিলাম পরে পড়াবো, লিখবো পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে একটা পয়েন্ট করো, পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক এখানে লিখেছিলাম তো, পরাবৈদ্যুতিক ধ্রুবক। এখন লেখো, কোন মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলতে, কোন মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলতে বোঝায়, কোন মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলতে বোঝায় ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা, ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা ও শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাত। কোন মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলতে বোঝায় ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাত, তড়িৎভেদ্যতার অনুপাত। দেখো এটি একটি এককবিহীন রাশি, এর কোনো একক নেই। কোন মাধ্যমের তড়িৎভেদ্যতা ও শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাত। লেখো এটির কোনো একক নেই, শূন্য মাধ্যমে এর মান হয় 1। এটির কোনো একক নেই, শূন্য মাধ্যমে এর মান হয় 1।
আমরা এবার পড়বো তড়িৎ আবেশ, পয়েন্ট করব। তড়িৎ আবেশ কি পড়বো? তড়িৎ আবেশ। আমরা ধরো কোনো একটা বস্তু, তুমি দেখতে পাচ্ছ হাতের মতো একটা স্ট্রাকচার করেছি আমরা এখানে, কোন একটা বস্তুকে নিলাম যেটা কিনা প্লাস আধানে আছে, মানে এর মধ্যে প্রচুর প্লাস আধান আছে। আর ধরো এর কাছাকাছি একটা কাগজের টুকরো নিয়েছি, জাস্ট ইমাজিন করো একটা কাগজের টুকরো, একটা কাগজের টুকরো, ভালো করে বুঝবো। এখন কাগজের টুকরো কি দিয়ে তৈরি? কার্বন। কার্বন হওয়ার কারণে সেখানেও প্রোটন আছে, সেখানেও কি আছে? ইলেকট্রন। এবার আমরা বারবার বলেছি প্রোটনকে নড়াচড়া করা যাবে না, কারণ ইলেকট্রন তো নড়াচড়া করতে পারে। এবার এটা বেশি প্লাস হওয়ার কারণে এখানে যে ইলেকট্রন গুলো ছিল সেগুলো সব ঋণাত্মক, হ্যাঁ না বলো? এবার প্লাস কাকে টানবে? ঋণাত্মক ইলেকট্রন গুলোকে, হ্যাঁ না বলো? তাহলে প্লাস তার আকর্ষণের জন্য এখানকার ঋণাত্মক আধানগুলোকে কাছে এদিকে টেনে নিচ্ছে, এখানে কাছে ঋণাত্মক আধানগুলোকে টেনে নিচ্ছে। আর প্লাস কি করবে? প্লাসকে বিকর্ষণ, তাই প্রোটন গুলোকে যেন দূরে দূরে ঠেলে দিচ্ছে, তাই প্রোটন গুলো এই দূরে দূরে তৈরি হচ্ছে। আমি কি বোঝাতে পারছি? তাহলে অটোমেটিক্যালি দেখো এই বস্তুটার মধ্যে ঋণাত্মক আর ধনাত্মক দুটো আধান আলাদা আলাদা হয়ে গেছে। এবার এই প্লাস কি করবে? এই মাইনাসটাকে আকর্ষণ করার চেষ্টা করবে এবং তার ফলে এই কাগজটা এর গায়ে গিয়ে আটকে যাবে। বলো বোঝাতে পেরেছি আমি? তাহলে কোনো একটা বস্তু অন্য একটা নিস্তড়িৎকে আকর্ষণ করছে, কিন্তু আকর্ষণের পূর্বে এই ঘটনাটা ঘটছে, হ্যাঁ না বলো? এই ঘটনাটাকে আমরা বলবো তড়িৎ আবেশ। আবেশ কাকে বলে? একটার প্রভাবে অন্যের পরিবর্তন হওয়া। অনেক সময় বলে না, তুই ওর প্রভাবে খারাপ হয়ে গেছিস, মানে ওর আবেশে তুই নষ্ট হয়েছিস। আবেশটা এরকম যে তুমি আমার সঙ্গে যদি দীর্ঘদিন থাকো তাহলে তোমার অনেক অভ্যাস আমার মতো হয়ে যেতে পারে, বা উল্টো হতে পারে, আমার তোমার মতো অভ্যাস হয়ে যেতে পারে, তাই না? যেমন এরকম হতে পারে যে মা বলে কি ভালো ছেলে মেয়েদের সাথে মিশতে, তাহলে কি হয় যে আমারও গুণ ভালো ছেলে মেয়ের মতো হবে, কিন্তু মা তো জানে না তাদের গুণ আমার মতো হয়ে যাবে। ওকে ছাড়ো। তাই লজিক হচ্ছে কি যে এ প্লাস এ মাইনাসকে টানছে, তাহলে বলো তো একে আকর্ষণ করবে, তাহলে আকর্ষণ আগে ঘটছে না আবেশ আগে ঘটছে? তাহলে ক্লাস 7-এ চুম্বক একটা পয়েন্ট পড়তাম যে আবেশের আকর্ষণের পূর্বে কি ঘটে? তাহলে আকর্ষণের পূর্বে আমাদের কি ঘটে? আবেশ। এটা হচ্ছে আবেশ। আমি বোঝাতে পারলাম? আমরা যদি একটা পরমাণুর গঠন দেখি, আমরা পরমাণুর গঠনটা আরো ডিটেল পড়বো, ঠিক আছে? পরমাণুর গঠনের ক্ষেত্রে যদি দেখি, তাহলে এটা যদি পরমাণু হয় তাহলে এই পরমাণু, প্লিজ কথা নয়, সেন্টারে আছে নিউক্লিয়াস, কিন্তু নিউক্লিয়াসটা তো প্লাস স্যার, আর এখানে ধরো একটা ইলেকট্রন আছে সেটা স্যার মাইনাস। এখন আজকে যা পড়লাম তার উপর ভিত্তি করে যদি বলতে চাই তাহলে স্যার প্লাস মাইনাসকে একটা আকর্ষণ বল দিয়ে টানবে। সেই বলটা কত স্যার? না তো কুলম্বের বল, এখনই যা শিখলাম। তাহলে লজিক্যালি এ তো এদিকে চলে আসা উচিত, তাহলে স্যার একে কেন্দ্র করে ঘুরছে কেন? বলা হয় আমরা যখন ক্লাস 10 বা 11-এ মেকানিক্স বলে ফিজিক্সের একটা পার্ট আছে, মেকানিক্স বলবিদ্যা, সেই মেকানিক্সে পড়বো বাইরের দিকে একটা বল সর্বদা কাজ করে, এটাকে বলি আমরা অপকেন্দ্র বল, পরে পড়াবো কোনো একদিন অপকেন্দ্র বল। তাহলে এইদিকে কাজ করছে অপকেন্দ্র বল আর এইদিকে কাজ করছে কুলম্বীয় আকর্ষণ বল, হ্যাঁ না বলো? এই দুটো বলের জন্য এটা সর্বদা এরকম করে বৃত্তাকার পথে ঘুরছে। এবার কোনো এক মুহূর্তে ধরো যদি এই পয়েন্টে 0 হয়ে যায়, তখন দেখা যায় যে এর গতির অভিমুখ সর্বদা তার স্পর্শক বরাবর হয়। এক্সাম্পল দিচ্ছি, ধরো একটা সুতোর আগায় ঢিল বেঁধে ঘোরাচ্ছি, সুতোটা কেটে দিলে ঢিলটা কি হবে? এইরকম ভাবে সোজা বেরিয়ে যাবে। ভালো করে বোঝো, ওখান থেকে একটা ব্যক্তি সোজা দিকে যাচ্ছে, ব্যক্তি নয়, ধরো ছাগল বা গরু, ঠিক আছে? ছাগল এরকম সোজা করে বেরিয়ে যাচ্ছে। এবার ছাগলের গলায় আমি দড়ি দিয়েছি, যেমন টেনে ধরে রেখেছি, ছাগল কি আর সোজা যেতে পারবে? ও কি হবে? এমন গোল ঘুরে যাবে, হ্যাঁ না বলো? আমি তো টেনে ধরে রেখেছি, তাই লজিক্যালি আমি ইলেকট্রনটাকে টেনে ধরে রেখেছি। এবার ও টেনে ধরে রেখেছি বলেই তো গোল ঘুরছে, কিন্তু আমি ছেড়ে দিই আর কি গোল ঘুরবে? তাহলে ও কি সোজা বেরিয়ে যাবে। তাহলে এইভাবে অ্যাকচুয়ালি পরমাণু নিউক্লিয়াসে এই নিউক্লিয়াস আর ইলেকট্রন মিলে একটা সেন্টার এই রকম ভাবে গোল গোল ঘোরে এবং পরমাণুর একটা স্থিতিশীল বৈশিষ্ট্য বা
স্থিতিশীল স্ট্রাকচার আমরা দেখতে পাই। আমরা এটা পূর্ব পরবর্তী ক্ষেত্রে রাদারফোর্ডের তত্ত্ব, রাদারফোর্ড এটাকে ডিটেল ব্যাখ্যা করেছিলেন। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি পড়লাম? সবার কি ক্লাস আছে নাকি এরপর? 7:30 থেকে না 8টা? 8টা তো, 7:30 বাজলো সবে, দাঁড়া। তাহলে কি কি পড়লাম? আমরা স্থির তড়িৎ পড়লাম, আমরা চলতড়িৎ পড়লাম, ঠিক আছে, আমরা সিবেক শ্রেণী পড়লাম, আমরা আধান সম্বন্ধে পড়লাম, আমরা বিভিন্ন রকমের স্থির তড়িতের ঘটনা পড়লাম, বেলুন ঘষে নেওয়া বা যাবতীয় আমরা তথ্য দেখি। আমরা কুলম্বের সূত্রটাকে কিন্তু ইন ডিটেল পড়লাম, ঠিক বলছি তো? কুলম্বের সূত্রের কোনো ঘাটতি রাখিনি, এবং কুলম্বের সূত্র এবং মহাকর্ষ সূত্র রিলেটেড যা অঙ্ক হয় সেটা আমরা পরের দিন করব, কারণ অঙ্ক আমাদের গুরুত্বপূর্ণ। সেই জন্য মহাকর্ষ সম্বন্ধে হয়তো অঙ্ক করানো পেয়েছিলাম, আগের দিনই বোধহয় 2-1টা করিয়েছিলাম, এবং আজকের পরীক্ষা একটা অঙ্কও দিয়েছিলাম, আমি আশা করবো পেয়েছো, সেটা পারবে। ক্লাসে আগের দিনই করিয়েছিলাম, আজকে অঙ্ক করানো গেল না, তো খারাপ লাগছে আমার, খুব মন মানে উসকুস করছে যে অঙ্কটা করানো গেল না, কিন্তু আমি এর অঙ্ক নেক্সট দিন করাবো। তো আমি তোমাদের একটা অঙ্কের শিট দিয়ে দেবো, যেখানে 10-15টা অঙ্ক থাকবে এই চ্যাপ্টার থেকে, যেগুলো যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট অঙ্ক, সেই অঙ্কগুলো আমরা নেক্সট দিন করবো। আজকের চ্যাপ্টারে কি কোনো ডাউট আছে বলতে পারো? তাহলে আমরা স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল ক্লিয়ার করলাম, ঠিক আছে।